একজন ইন্সপেক্টর সে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ডানে বাই খুঁজে যাচ্ছে বাড়িগুলি কোনো সমস্যা আছে কিনা, এবং তার চোখে কি পড়বে যে কোনো একটা বাড়িতে ঘাস কাটা হয়নি, সব ঘাস কাটা আছে, একটা বা দুইটা বাড়ির ঘাস অনেক বড়, তার চোখে পড়লো ফার্স্টেই, বাড়ির নাম্বারটা লিখে নিল। তারপর যখন নেমে খোঁজা শুরু করলো, দেখলো যে পিছনে অনেক গার্বেজ পড়ে আছে, হয়তো টেনেন্ট ঠিক মতো টেক কেয়ার করেনি, পিছনে গার্বেজ ফেলে রাখছে। ওকে, দুইটা ভায়োলেশন হয়ে গেল কিন্তু, ঘাস কাটা এবং হচ্ছে গিয়ে গার্বেজ। ঘাস কাটার জন্য মাত্র 50, 60, 70 ডলার খরচ হবে, আর একটা টিকিট হচ্ছে কি $150। আপনি ইন টাইমে না দিতে পারলে সেটা হয়ে যাবে $300, অ্যান্ড দেন দ্বিতীয়বারও আপনি যদি মিস করেন তখন ওটা চলে যাবে কোর্টে। যখনই আপনি একটা ভায়োলেশনের নোটিশ পাচ্ছেন, সিটি হলে যান। সিটি হলের বিল্ডিং এবং পারমিট ডিভিশন বলতে একটা অংশ আছে, সেখানে একজন ক্লার্ক থাকে। আপনি সেই ক্লার্কের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে কি কি ভায়োলেশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলি সব আমাকে একটু প্রিন্ট আউট করে দাও। একটা ফর্ম আছে, আপনি ফিল আপ করে দিলে আপনাকে প্রিন্ট আউট করে দিবে। বাড়ি বা কমার্শিয়াল প্রপার্টি কেনার আগে একজন ক্রেতা কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন বা নিশ্চিত হবেন যে যে প্রপার্টিটা তিনি কিনছেন সেখানে কোনো হিডেন বা লুকোনো ভায়োলেশন নেই? আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, যেহেতু এই বিষয়গুলোতে আপনি অত্যন্ত অভিজ্ঞ, সেই হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে সিটি, টাউন বা ভিলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সবচেয়ে বেশি কোন ধরনের ভায়োলেশনের নোটিশ আসতে দেখা যায়, এবং যদি এসে থাকে সেটা কেন আসে? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিষয়টি জানতে চাই। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এবং তার আগে যে অংশটা আপনি আমাদেরকে বলেছেন, আমি বলবো যে তার মাধ্যমে যারা দর্শক আছে তারা সবাই একটা বেসিক কনসেপ্ট পেয়ে গিয়েছে যে আজকে আমরা কোন ব্যাপারে কথা বলবো। তো আমি আপনার প্রশ্নের অংশে যাবার আগে একটা ছোট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি শুধু রিয়েল এস্টেট ব্রোকারই না, আমি পাশাপাশি লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর, নায়াগ্রা ফলস, বাফেলো, ডিপিইউ, বেশ কয়েকটা শহরে। তো লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর হিসেবে অবশ্যই কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের ভায়োলেশন হ্যান্ডেলিং এরকম বেশ কিছু ব্যাপার আমাকে সবসময় কাজ করতে হয় এগুলি নিয়ে। প্লাস আমি লাইসেন্স প্রপার্টি ম্যানেজারও, এবং আমি লাইসেন্স অ্যাসবেস্টর ইন্সপেক্টর, নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্সধারী। তো লিড ভায়োলেশন আবার সার্টিফিকেট আছে। তো দেখা যায় যে বিভিন্ন সমস্যাগুলি নিয়েই আমি কন্টিনিউসলি বিভিন্ন সময় আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করে থাকি। তো কোনো কোনো সময় হয়তো পিওরলি কাজ করা হয় গিয়ে তাদেরকে হেল্প করবার জন্য, কখনো কখনো এমন হয় যে তারা বাড়িটাকে বিক্রি করবে মার্কেটে নেওয়ার জন্য, তার আগে আমরা ভায়োলেশন নিয়ে কাজ করে ভায়োলেশনগুলি উঠানোর ব্যবস্থা করি, অ্যান্ড দেন আমরা মার্কেটে দিয়ে দিই বিক্রি করবার জন্য, এবং আমরা বেশ ভালো সাড়া পাই। কারণ একটা ভায়োলেশন ওয়ালা বাড়ি যদি আপনি বিক্রি করতে যান, সেটার দাম যদি আপনার $2 লাখ হয়, ভায়োলেশনের কারণে সেটা হয়ে যায় $1 লাখ রাফলি। তারপরে অনেকেই আছে গিয়ে যারা যে বাড়িটা কিনতে চায় না, কিনতে গেলেও তো দেখা যায় গিয়ে অনেক টেনশন ফিল করে যে এই কাজগুলির জন্য সিটির ইন্সপেক্টরদের কাছ থেকে কতটুকু তারা সাহায্য পাবে কি পাবে না, এ ধরনের অনেক ব্যাপার কাজ করে, যে কারণে দামটা কমে যায়। তো আপনি চিন্তা করেন, কাজগুলি যদি আমরা আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতাম, যে প্রতি সময় যদি একটু মেনটেন করতাম, তাহলে কিন্তু ভায়োলেশনও হতো না এবং আপনি ভালো দামও পেতেন। তো দ্যাটস দ্য ব্যাকগ্রাউন্ড। তো যেহেতু আমরা এই নিয়ে প্রতিদিন কাজ করছি, তো অবশ্যই আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে ভায়োলেশন আসলে কেন হয়। ভায়োলেশন, আপনি চিন্তা করে দেখেন যে একজন ইন্সপেক্টর সে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ডানে বাই খুঁজে যাচ্ছে বাড়িগুলি কোনো সমস্যা আছে কিনা, এবং তার চোখে কি পড়বে যে কোনো একটা বাড়িতে ঘাস কাটা হয়নি, সব ঘাস কাটা আছে, একটা বা দুইটা বাড়ির ঘাস অনেক বড়, তার চোখে পড়লো ফার্স্টেই, বাড়ির নাম্বারটা লিখে নিল। তারপর যখন নেমে খোঁজা শুরু করলো, দেখলো যে পিছনে অনেক গার্বেজ পড়ে আছে, হয়তো টেনেন্ট ঠিক মতো টেক কেয়ার করেনি, পিছনে গার্বেজ ফেলে রাখছে। ওকে, দুইটা ভায়োলেশন হয়ে গেল কিন্তু, ঘাস কাটা এবং হচ্ছে গিয়ে গার্বেজ। তারপর উপরের দিকে তাকালো, দেখলো গিয়ে যে গাটারের এক কোণা থেকে ছুটে গেছে, হয়তো ডাউন স্পটটা ঠিক মতো লাগানো নেই, 3 নম্বর ভায়োলেশন শুরু। সো বাহ্যিক যে বৈচিত্র্যটা আছে একটা বাড়ি মেনটেন্সের ক্ষেত্রে, আমি মনে করি যে এটাকে যদি আমরা সবসময় টিপটপ রাখি, আমরা যদি মেনটেন করি, সেক্ষেত্রে আমি 90% শিওর, কারণ আমি প্রায় 77 প্রপার্টিজ আমি মেনটেন করি, ইউনিট মেনটেন করি। তার মানে হচ্ছে গিয়ে আমি প্রতিনিয়তই আমি যে প্রপার্টিগুলি মেনটেন করি সেগুলি আমি ক্রস চেক করছি, এবং যখনই কোনো সমস্যা দেখছি আমি সাথে সাথে ঠিক করে ফেলছি, যেন আমি কোনো টিকিট না খাই, বা আমি যে ল্যান্ডলর্ডের হয়ে প্রপার্টিটা ম্যানেজ করছি সেই ল্যান্ডলর্ড যেন টিকিট না খায়। হয়তো ঘাস কাটার জন্য মাত্র $50, 60, 70 খরচ হবে,
আর একটা টিকিট হচ্ছে কি $150, আপনি ইন টাইমে না দিতে পারলে সেটা হয়ে যাবে $300, এন্ড দেন দ্বিতীয়বারও আপনি যদি মিস করেন তখন ওটা চলে যাবে কোর্টে, হয়তো 400, 500, $600 হয়ে যাচ্ছে। তো আপনি দেখেন ছোট একটা জিনিস আস্তে আস্তে বাড়তেছে কিন্তু। এবং কোর্টে যদি আপনি রেসপন্স না করেন, অনেক সময় এমন হয় যে আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন, আপনার কেনার সময় আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা সঠিক অ্যাড্রেস ছিল না, অথবা আপনি হয়তো অন্য কোনো বাসাতে চলে গিয়েছেন, এবং এই ভায়োলেশনের লেটারগুলি সব যাচ্ছে গিয়ে ওই পুরোনো অ্যাড্রেসে, অথবা যে প্রপার্টিটা আপনি কিনেছেন সেই প্রপার্টিতে কেউ আপনাকে জানাচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি সিটি বা কোর্ট চিন্তা করছে যে আপনি ঠিকমতো কেয়ার নিচ্ছেন না প্রপার্টিটাকে, বাট আসলে কিন্তু এটা ইগনোরেন্স, আপনি কিন্তু জানেনই না। সো একটা সার্টেন টাইমের পরে যখন দেখা গেল যে এটা বড় হতে হতে আপনার ভায়োলেশন থেকে ডেমোলিশন দিয়ে দিয়েছে, জাস্ট বিকজ অফ আপনার ঘাস কাটা নিয়ে আর পিছনে গার্বেজ ছিল, একটা সুন্দর বাড়ি ডেমোলিশনে চলে যাচ্ছে ইগনোরেন্সের জন্য। সো আমি মনে করি যে আইদার আপনি যদি নিজে পারেন তো খুব ভালো, যদি না পারেন একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজারকে দিয়ে, রেসপন্সিবল একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজারকে দিয়ে আপনি মেনটেন করেন, তাহলে খুব ভালো হবে। বাট আরেকটা জিনিস মনে রাখবেন, লাইসেন্স প্রপার্টি ম্যানেজার ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটের ল এবং অনুসারে হচ্ছে গিয়ে তাকে অবশ্যই রিয়েল এস্টেট এজেন্ট হতে হবে, মানে রিয়েলটর হতে হবে মিনিমাম। এবং একজন রিয়েলটর একজন ল্যান্ডলর্ডের অনেকগুলি প্রপার্টি ম্যানেজ করতে পারে, বাট সে যদি মাল্টিপল ল্যান্ডলর্ডের প্রপার্টি ম্যানেজ করে সেক্ষেত্রে আবার তার সিটি লাইসেন্স লাগবে। তো তার মানে আপনি যে কথাগুলো বলছেন যে এক্ষেত্রে সাধারণত ভায়োলেশনের নোটিশ কেন আসে, অনুমোদিত নির্মাণ, এক্সটেনশন, সেটব্যাক লঙ্ঘন, জোনিং লঙ্ঘন বা ভুল ব্যবহার যেটাই বলি না কেন, পারমিট ছাড়া কাজ, অননুমোদিত সাইনবোর্ড, ফেন্স ইত্যাদি, যে সমস্ত স্ট্রাকচার ইত্যাদি যা থাকে এগুলোর কারণে হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে করতে চাই যে যদি কোনো প্রপার্টিতে ভায়োলেশন নোটিশ আসে, এবার আসার কথা বলছি, তাহলে বাড়ির মালিক হোক বা সম্পত্তির মালিক হোক, তার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি অনেক লাইসেন্স প্রপার্টি ম্যানেজারের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন ল্যান্ডলর্ড যাদের অনেকগুলি প্রপার্টি আছে তাদের সাথে কথা বলেছি, আমি ইন্সপেক্টরদের সাথে কথা বলেছি। আমি মনে করি যে যেটা সবচেয়ে প্রপার ওয়ে সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি একটা ভায়োলেশনের নোটিশ পাচ্ছেন, সিটি হলে যান। সিটি হলের বিল্ডিং এবং পারমিট ডিভিশন বলতে একটা অংশ আছে, সেখানে একজন ক্লার্ক থাকে। আপনি সেই ক্লার্কের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে কি কি ভায়োলেশন বা অন্য কোনো সমস্যা আছে কিনা, সেগুলি সব আমাকে একটু প্রিন্ট আউট করে দাও। একটা ফর্ম আছে, আপনি ফিল আপ করে দিলে আপনাকে প্রিন্ট আউট করে দিবে। অ্যান্ড দেন আপনি তার কাছ থেকে ইন্সপেক্টরের নাম্বারটা জেনে নেন, এবং আপনি চেষ্টা করবেন যেন ওই সময় তার মাধ্যমে ইন্সপেক্টরকে ডেকে তার সাথে আপনি কথা বলতে পারেন। এবং ইন্সপেক্টররা কিন্তু একটা জিনিস আপনি মনে করতে হবে, তারা কিন্তু আসলে ভিলেন না, তারা চায় সিটির সেফটি এনশিওর হোক, তারা চায় যেন আমরা ভালো থাকি, সবাই সেফ থাকি। তো সেই কারণেই তারা কিন্তু এই বিভিন্ন ভায়োলেশন গুলি দিয়ে থাকে, একটা সিটি যাতে সুন্দর থাকে, যে একটা নেবারহুড সবগুলি বাড়ি ভালো, একটা বাড়ি ভালো না, সুন্দরভাবে মেনটেন হচ্ছে না, সেই কারণে কিন্তু তারা দেয়। তো আপনি সিটি ইন্সপেক্টরের সাথে যখন সুন্দরভাবে অ্যাপ্রোচ করবেন, বলবেন যে তোমার গাইডলাইন আমার দরকার, তুমি আমাকে কি একটু বলে দিবে যে কিভাবে করতে হবে। তো বলবে যে এই জিনিসগুলি করবার জন্য তুমি নিজেই করতে পারো, আর এটার জন্য তোমার লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। যেমন ধরেন আপনার জানালা যদি চেঞ্জ করতে হয় সেই জন্য আপনার লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। আপনার যদি দরজা চেঞ্জ করতে হয়, ইউ ডোন্ট নিড এ লাইসেন্স কন্ট্রাক্টর। আপনি যদি পেইন্টিং করা দরকার পড়ে, ইউ ডোন্ট নিড এ লাইসেন্স কন্ট্রাক্টর। বাট আপনি যদি লিড ভায়োলেশনে কাজ করেন, সেখানে কিন্তু আপনার লিড সার্টিফাইডের একজন লোক লাগবে, যে এক্সপার্ট কি। কারণ লিড সার্টিফিকেট এই কারণে ইম্পর্টেন্ট, যখন আমরা লিড ভায়োলেশনে কাজ করি বা অ্যাসবেস্টর কন্ট্রোলে কাজ করি, সেই সময় দিস ইজ এ সাবস্টেন্স যেটা হার্মফুল, পরিবেশের জন্য হার্মফুল, মানুষের জন্য হার্মফুল। তো সেই ক্ষেত্রে অনেক সেফটি মেজার্স আমাদেরকে নিতে হয়, অনেক কেয়ারফুল থাকতে হয়, অনেক নোটিফিকেশনের ব্যাপার আছে কাজটা করবার, এবং কাজ শেষে অ্যাবেটমেন্টের পরে সেটাকে কিভাবে আমরা কন্টেইনমেন্ট করতেছি, গিয়ে স্টোরেজ করছি, সেই জিনিসগুলিও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যদি সাধারণ জিনিস হয় সেটা ইন্সপেক্টর আপনাকে হেল্প করে দিবে, বলে দিবে যে এটা তুমি পারবা, তুমি একটা ওনার পারমিট নিয়ে নাও। আর যেগুলি বড়সড় কাজ, যে আপনার রুফের কাজ করতে হবে, স্ট্রাকচারের কাজ করতে হবে, অবশ্যই আপনার লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। যদি আপনার কোনো পরিচিত লাইসেন্স কন্ট্রাক্টর নাও থাকে, দেখবেন যে সিটির এনলিস্টেড গ্রুপ অফ পিপল আছে, সে তখন বলে দেয় যে তুমি ওয়েব পেজে যাও, এখানে গেলেই লিস্টেড যারা আছে তাদেরকে পাবা, তাদেরকে তুমি কাজে লাগাতে পারো। তার মানে এই বিষয়গুলো যদি সতর্কভাবে বা মানে জানা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা না। আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে
বাড়ি বা কমার্শিয়াল প্রপার্টি কেনার আগে একজন ক্রেতা কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন বা নিশ্চিত হবেন যে যে প্রপার্টিটা তিনি কিনছেন সেখানে কোনো হিডেন বা লুকোনো ভায়োলেশন নেই, এটা তিনি কিভাবে বুঝবেন? আপনার মতামত কি? রানা ভাই, আমি এই ক্ষেত্রে আমি বলবো যে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি লিস্টেড প্রপার্টি আমি কেনা বেচা করি, আমি অফ মার্কেটও অনেক সময় অনেককে হেল্প করি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে। বাট আমি একটা বেসিক জিনিস দেখেছি যে যখন আপনি লিস্টিং এর বাড়ি কিনেন, মার্কেটে দেওয়া আছে গিয়ে সেখানে প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার বলতে একটা জিনিস আছে। তো এই ডিসক্লোজারটার মাধ্যমে আপনি কিন্তু একটা প্রপার্টি সম্পর্কে সবকিছু জেনে যাচ্ছেন। ইভেন দেয়ার ইজ এ ভায়োলেশন, সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকে যে বাড়িতে কোনো ভায়োলেশন আছে নাকি, যেটা অ্যাটাচমেন্ট এ বলি আমরা। সেখানে অনেকগুলি লাইন আছে গিয়ে কোর্টের অর্ডার আছে কিনা সেগুলি কিন্তু এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। যদি কোনো কারণে টিক চিহ্ন না দেওয়া থাকে এবং আপনি বাড়িটা কিনেন, কেনার পরে পরবর্তীতে যদি আপনি ভায়োলেশন পান, আপনি কিন্তু সু করে এই ভায়োলেশনের জন্য রিপেয়ারে যা কিছু খরচ হয়েছে পুরোটাই আপনি সেলের কাছ থেকে নিয়ে নিতে পারেন, ইভেন আপনি কিনে ফেলেছেন তারপরও। আর অফ মার্কেটের বাড়ির ক্ষেত্রে এই লায়াবিলিটিটা সত্যি কথা বলতে থাকে না সেলারের। তো আনলেস যদি লিখিতভাবে আপনি কোনো কিছু তার কাছে না নিয়ে থাকেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি কিভাবে জানবেন, জানার জন্য আমি মনে করি যে তিনটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে গিয়ে যে আপনি নিজে পার্সোনালি যেতে পারেন সিটি হলে, যে একটা বাড়ি সম্পর্কে বলতে পারেন যে আমি এই বাড়িটা কিনতে চাচ্ছি, তুমি একটু দেখো এটা কোনো ভায়োলেশন আছে কিনা। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার যে রিয়েলটার আছে, আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনার পক্ষ হয়ে সেও খুঁজে বের করতে পারে। থার্ড হচ্ছে ধরেন আপনার রিয়েলটার নেই, শুধুমাত্র অ্যাটর্নি আছে, সেক্ষেত্রে আপনি অ্যাটর্নিকে অবশ্যই লিখিতভাবে দিবেন যে আমার বাড়িতে কোনো ভায়োলেশন আছে কিনা, তুমি আমাকে একটু লিখিতভাবে জানাও। তো অ্যাটর্নি যেটা করে, অ্যাটর্নির সাথে সাথেই বায়ার অ্যাটর্নি সেলার অ্যাটর্নিকে আবার ইমেল করে। যখনই তারা ইমেল করছে তখন সেলার অ্যাটর্নি লায়াবল হয়ে যাচ্ছে টু ইনফর্ম দ্য বায়ার যেটা কোনো ভায়োলেশন আছে কি নাই, স্পেশালি রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে অনেক কিছু আবার ইগনোর করা যায়, কারণ কমার্শিয়াল প্রপার্টি হচ্ছে কি অনেক কমপ্লেক্স জিনিস। এটার ব্যাপারে আমি পরে একটা সময় বলবো, বাট জেনারিক ভাবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে রিয়েলটার, অ্যাটর্নি অথবা সিটি হল